এইভাবে অরণ্যকে সামলানো মুশকিল হবে। একমাত্র প্রাণ ভাইয়া পারে সব আটকাতে। প্রাণ ভাইয়াকে যে করেই হোক ফোন দিতেই হবে। ছায়া বিচলিত হয়ে হাতরে ব্যাগ থেকে ফোন বের করলো। যেই না ফোন দিতে যাচ্ছিল, অরণ্য তৎক্ষণাৎ ছায়ার ফোনটা নিয়ে সুইচ অফ করে দিল, সাথে নিজের ফোনটাও। এবার ছায়া ঘাবড়ে গেল। আমাকে নামিয়ে দিন, লক খুলুন গাড়ির, আমি একাই চলে যাব। আমি অনুভূতি শূন্য, আগেও বলেছি এখনো বলছি, আমাকে একা ছেড়ে দিন। আমার পেছনে সময় কেন নষ্ট করছেন? আচ্ছা, তাই আপনি অনুভূতি শূন্য? দেখি তো একটু। অরণ্যের হাব ভাব একদম ভালো ঠেকছে না ছায়ার। ছায়া ডোর খোলার চেষ্টা করলো। অরণ্য ছায়ার কাছে আসলো, মুখোমুখি হলো। ছায়ার মুখের উপর তপ্ত নিঃশ্বাস পড়ছে। ছায়া শিহরিত হলো। অস্বস্তির মাত্রা ক্রমে বাড়ল। বুকের ভেতরে হাঁপড়ের ন্যায় ওঠা নামাও করছে। অরণ্য আরো কাছে গেল ছায়ার। ছায়া হাত দিয়ে সরাতে চাইলো অরণ্যকে। অরণ্য ছায়া হাত দুটো ধরে পেছনের সিটের সাথে আঁকড়ে ধরল। এরপর ছায়ার মুখের উপর ফু দিল। গলার কাছে খুব কাছে মুখ নিল। সেইখানেও একটা সুদীর্ঘ ফু দিল। ছায়াকে নতুন অনুভূতির সাথে পরিচয় করাচ্ছে। কানের কাছে ফিসফিস করে বলল, কে বললো আপনি অনুভূতিহীন? এই যে আমার ভেতর যা হচ্ছে আপনার ভেতরেও তা হচ্ছে। বন্য অনুভূতিরা রক্তের প্রতি শিরায় শিরায় চলাচল করছে। এই যে দেখুন আমার হার্টবিটের আওয়াজ। ছায়াকে অরণ্যের বুকের কাছে নিয়ে গেল। ছায়ার কান অরণ্যের সুঠাম বক্ষের সাথে চেপে ধরল। ছায়া অরণ্যের হৃৎপিণ্ডের ধুকপুক আওয়াজ বেশ শুনতে পাচ্ছে। এইবার অরণ্য নিজের কান ছায়ার হৃৎপিণ্ডের কাছে নিতেই ছায়া চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। নিঃশ্বাসের মাত্রা না চাইতেও তীব্র হতে তীব্রতর হচ্ছে। ছায়া আর নিতে পারছে না। অরণ্য বেশ মনোযোগ দিয়ে শুনতে লাগলো প্রিয়তমার হৃৎপিণ্ডের লাভ ডাব ধ্বনি। ছায়া হাত দুটো ছাড়াতে চাইছে, ততই যেন অরণ্য শক্ত করে ধরল তার হাত। অরণ্যের নজর যায় ছায়ার তীরে তীর করে কম্পনরত ঠোঁটের দিকে। অরণ্য একবার ঠোক গিল। আজ যদি সে একটু অবাধ্য হয়, খুব বেশি ক্ষতি হয়ে যাবে কি? প্রিয়তমা অধরসুধার অমৃত সে একটু হলেও পান করতে চায়। তাতে তার মৃত্যু হলেও সানন্দে গ্রহণ করবে। ছায়া অরণ্যকে ডাকলো, তাকে ছাড়তে বলল। অরণ্য যেন নিজের মধ্যেই নেই। তার চোখে মুখে অন্যরকম নেশা। মাদকাপূর্ণ এই চোখ দুটির সেই চাহনি সে আর নিতে পারছে না। এটা কেমন দম বন্ধকর করা অনুভূতি। সে মুক্তি চায়। হতপ্রায় ছায়া বাকরুদ্ধ হয়ে গেল। আমাকে ছেড়ে দিন প্লিজ। ছায়ার দ্রুততম নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে তার পক্ষ ওঠানামা করছে। অরণ্য সেই দিকে একবার তাকে মুখ ওগি ঘুরিয়ে ফেলল। সে নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে। চোখ বন্ধ করে বুক ফুলিয়ে একটা শ্বাস নেয়। না, আর পারছে না। ছায়াকে অরণ্য ছাড়াতেই ছায়া সজোরে অরণ্যকে থাপ্পড় মারে। অরণ্য এই প্রিয়তমার সমস্ত আঘাত সয়ে নিতে পারবে। সেই রাতে তার বুকের বাম পাশে বেশ যত্ন করে আঘাত করতে দিয়েছিল ছুরি দিয়ে। এই থাপ্পড় তার গায়েই লাগেনি। সে হাসি ঠোঁটে দিয়ে। ইস, কতটুকু দুঃখ মিশে আছে সেই হাসিতে। ব্যথাতুর তার চাহনি। ছায়া ঠোঁট কামড়ে কান্না থামানোর বৃথা চেষ্টা চালায়। আমাকে মুক্তি দিন ডক্টর অরণ্য চৌধুরী, আমি যে সইতে পারছি না। অরণ্যের রাগ বেশ হলো এইবার। তাই মেয়েটাকে সে ভালোবাসে। এই মেয়েটাকে এসে ভালোবাসে। ছায়া যেই দিন বলবে সেই দিনই তাকে সসম্মানে পুরো শহরে জানিয়ে তার প্রণয় রাজ্যের রানী বানিয়ে নিয়ে যাবে। ছায়া কি করে বলবে তার ভয়ঙ্কর অতীতের কথা? ছায়া এইবার নিজেই চলে যাবে। আগের বার অরণ্য গিয়েছিল, এবার ছায়াই যাবে। ছায়া এবার অরণ্য ডাকলেও আসবে না। আগে এখান থেকে বেরোতে হবে। আপনি যা চেয়েছিলেন তা পেয়েছেন, এইবার আমাকে যেতে দিন। আমি আপনাকে চেয়েছি ছায়া করি, আমি পেলাম কোথায় আপনাকে? দিয়ে দিন আপনাকে, দেখে নিন খুব যত্নে আগলে রাখবো। ধরনী সর্বসুখ আপনার ওই দুটো চরণে এনে দেব। ছায়া কি করবে এবার? কতবার ফিরিয়ে দেবে এই ভয়ঙ্কর প্রেমিককে? ছায়া গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। চারিদিকে শুনশান নীরবতা। আহান কেন এসেছিল? আহান আসলে আপনার কি? অরণ্য এবার বিনা বজ্রপাতে হুঙ্কার ছুড়ল ছায়ের দিকে। কেন এসেছিল জানতে চাইছি। ছায়া অনেক শান্ত স্বরে জবাব দিল। আমরা বিয়ে করছি। অরণ্য যেন কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কর্ণগহ্বরে যেন কেউ গলিত সীসা ঠেলে দিয়েছে। মনের কোণে জ্বলে উঠল বন্যির মশাল। আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। নীলা বারবার ঘড়ি দেখছে। 4 ঘন্টা হয়ে গেল, এখনো ছায়ার কোনো খবর নেই। মেঘা ছায়ার আসার অবধি অপেক্ষা করছে। বাসায় গিয়ে শান্তি পাবে না, অস্থির লাগবে। নীলা আর মেঘা বেশ চিন্তায় পড়ে গেল। অরণ্য ভাইয়া এইবার আবার আগের মতো হয়ে গেলে বেশ ঝামেলা পোহাতে হবে ছায়াকে। এইবার তো আমরা কেউই দমাতে পারবো না। ভাইয়া সে ফাইনাল ইয়ারে থাকতে এমন করতো।
মেঘা বেশ চিন্তিত হয়ে বলল, নীলাও কোনো উপায় খুঁজে পাচ্ছে না, কি করবে? প্রাণ ভাইকে একটা কল দিলে কেমন হয়? নীলা তৎক্ষণাৎ প্রাণকে কল লাগায়। দুইবার রিং হয়ে থেমে গেল, অপর পাশ থেকে রিসিভ হলো না। নীলা কি করবে বুঝতে পারছে না। ঠিক 10 মিনিট পর প্রাণ ব্যাক করে নীলার সাথে সাথে ফোন ধরে উদ্বিগ্ন স্বরে প্রাণকে সব খুলে বলে। তুমি এখন আমাকে বলছো এত কিছু হবার পরে? ভাইয়া, আমার কি করব বুঝতে পারছি না। আসলে অরণ্য ভাইয়া যে হঠাৎ করে গায়েব হয়ে যাবে ছায়াকে নিয়ে ভাবতে পারিনি। আর ছায়ার ফোন অফ বলছে। আচ্ছা, চিন্তা করো না, অরণ্য ছায়ার কখনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি হতেও দিব না। ফোনটা কেটে অরণ্যকে ফোন দেয় প্রাণ। অরণ্যের ফোন সুইচড অফ বলছে। প্রাণ চেম্বার থেকে বের হয়ে অভিককে ফোন দেয়। অভিক সলিমুল্লাহ মেডিকেলে আছে, সে এইখানেই জয়েন করেছে। প্রাণ ফোন দিয়েই সব বলতেই সে বেশ চিন্তায় পড়ে যায়। রাগের বশে ভুল স্টেপ আবার না নিয়ে নেয়। প্রাণ অরণ্যের লোকেশন ট্রেস করানোর চেষ্টা করলো, পাওয়া গেল তাকে। সে ব্যাক করছে, বুঝতে পারলো এইবার ঘটনা অরণ্য আসলেই বোঝা যাবে। অরণ্য ছায়াকে বাড়ির সামনে নামিয়ে দিল, কোনো কথাই আর কেউ বলল না কারোর সাথে। ছায়া থমথমে মুখ নিয়ে রুমে প্রবেশ করলো। ছায়াকে দেখে নীলা আর মেঘা দৌড়ে আসলো। নীলা আর মেঘার চোখে মুখে কৌতূহল। এই ছায়া, ঠিক আছিস? বল না, অরণ্য ভাইয়া তোকে কোথায় নিয়ে গিয়েছিল? তোর সাথে খারাপ ব্যবহার করেনি তো? নীলা সন্দিহান স্বরে বলল। মেঘা ছায়ার চোখে শুকিয়ে যাওয়া পানি দেখে তার নিজের ওড়না দিয়ে ছায়ার মুখটা মুছে দিল। ছায়ার এলোমেলো চুলগুলো গুছিয়ে ছায়াকে ধরে নিয়ে বিছানায় বসা। এই নীলা, ছায়ার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় তো, জলদি। নীলা দৌড়ে গিয়ে পানি নিয়ে এসে ছায়ার সামনে ধরে। ছায়া ঠক ঠক করে পুরো গ্লাসের পানিটা শেষ করে। আহান এসেছিল, সে আমাকে বিয়ে করতে চায়। ডক্টর অরণ্য চৌধুরী তা দেখে আমাকে নিয়ে গিয়েছিল। কোথায় নিয়ে গিয়েছিল জায়গার নাম জানি না, বেশ দূরে, নদীর পাড়ে। আশেপাশে জঙ্গল ছিল, মানুষের যাতায়াত বেশ কম। নীলা আর মেঘা বিস্মিত হয়ে গেল আহানের কথা শুনে। এইবার উপায় কি ভেবেছিস ছায়া? আমরা তোকে একা ছাড়ছি না, আমরা সাথে আছি। এইবার আহান তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমি আর আহানকে ভয় পাই না। এইবার ওর বিচার আমি নিজের হাতে করব। কালো অধ্যায় যখন আমার উন্মোচিত হতে চাচ্ছে, আমি সাহসিকতার সাথে এর মুখোমুখি দাঁড়াবো। তবে এর আগে অরণ্য চৌধুরী থেকে অনেক দূরে যেতে হবে। আমি বাড়ি চলে যাব কাল সকালেই। অরণ্য ভাইয়া তোকে ভালোবাসে ছায়া, কেন মেনে নিচ্ছিস না? এতটাও কঠোর হোস না। আর কত নিজের মনের সাথে যুদ্ধ করবি? অনেক তো হলো। নীলা ব্যথাতুর কণ্ঠে বলল। ছায়া নিশ্চুপ হয়ে গেল। তার কাছে উত্তর নেই। তার পরিবারকে কি বলবে? আবারও এক কলঙ্ক গায়ে লাগাতে পারে না সে। অরণ্য নিজেদের পুরানো বাগান বাড়িতে এসে সেই যে বাগানের দোলনায় বসলো। রাত বাড়ছে সময়ের সাথে পাল্লা দিয়ে, কিন্তু অরণ্যের ওঠার নাম নেই। এক দৃষ্টিতে আকাশের পানে তাকিয়ে আছে। আজ আকাশের দিকে চাঁদ নেই। চারিদিকে ঘন কালো অন্ধকার, যেমন আধার তার মনে ছেয়ে আছে, ঠিক তেমন। ছায়া করি, আপনাকে পাবার এক তীব্র আকাঙ্ক্ষা আমার হৃদয়ে আর আত্মায় জন্ম নিয়েছে। সেই আকাঙ্ক্ষা থেকে আপনাকে মুক্তি দিতে আমি চলে গিয়েছিলাম, কিন্তু দেখুন আমি ভালো নেই। আবারও এসেছি আপনার দ্বারে। খুলে দিন আপনার মনের দ্বার। কে বলেছে পুরুষ কাঁদে না? তারাও কাঁদে। অতি কষ্টবিহীন পুরুষ কাঁদে না। পুরুষের কান্না ভয়ঙ্কর। কারো কান্না দেখা যায়, কারো কান্না দেখা যায় না। খুব নীরবে সঙ্গোপনে কাঁদে। অরণ্যে চোখের কোণে চিকচিক করছে স্বচ্ছ অশ্রুর কণা। কি ব্যথা তোর তার দৃষ্টি! প্রাণ হন্তদন্ত হয়ে অরণ্যকে খুঁজল। অবশেষে তার বাগান বাড়ি এলো। সে জানে কোথাও খুঁজে পাওয়া না গেলেও অরণ্য কোথায় যেতে পারে। প্রাণ নিঃশব্দে অরণ্যের কাঁধে হাত রাখলো। অরণ্য বুঝলো এটাকে। ভালোবাসিস তাই না? অরণ্য নিশ্চুপ থাকলো। ভালোবাসা প্রকাশ করার জন্য অনেক সময় কয়েকটা শব্দ যথেষ্ট নয়। বিয়ে করে ফেল তাকে। না মানলে কি করা উচিত তোকে নিশ্চয়ই বলে দিতে হবে না? অনেক তো হলো মন জয় করার চেষ্টা, এইবার দেখিয়ে দে তুই কে। অরণ্য এবার ভালো করে চাইলো প্রাণীর দিকে। এই শান্তশিষ্ট ছেলেটা তাকে কি ভয়ঙ্কর প্ল্যান দিচ্ছে ভাবা যায়? আগে আহানের একটা ব্যবস্থা করি, বড্ড ভার বেড়েছে আমার। আহানকে নর্মাল লাগে না, কিছু একটা তো আছে। আগে আহানের সম্পর্কে সব বের করতে হবে। এর আগের বার ছেড়ে দিয়ে ভুল করেছিলাম। প্রাণও সম্মতি জানায়। বিষয় বিগড়ে যাবার আগে যা করার করতে হবে। প্রাণ আশিককে কল দেয়। আশিক ফোন ধরতে অতি সন্তর্পণে বলে,
হ্যালো আশিক, আহানের বিষয়ে সব বের করে সব ইনফরমেশন অরণ্যকে মেইল করে দিস। আচ্ছা দোস্ত, আমি খবর নিচ্ছি। আহান আবার কিছু করেছে? পরে সব বলছি। আহান যাতে টের না পায়, খেয়াল রাখিস। প্রাণ আশিককে সাথে কথা শেষ করে অরণ্যকে একবার দেখে নিল। ছেলেটাকে একা ছেড়ে যাওয়া ঠিক হবে না। আজ অরণ্যের সাথে এখানেই থেকে যাবে। কল করে অরণ্যের মাকে ফোন করে জানিয়ে দিল আজ অরণ্য আর সে বাগান বাড়িতে থাকবে। ছায়া এইদিকে সব জামা কাপড় গুছিয়ে নিচ্ছে, কাল সকাল সকাল বেরিয়ে পড়বে। এক্সাম শেষ, 13 দিনের ছুটি আছে, কয়েকদিন থেকে আসা যাবে। অরণ্যের নজর থেকেও দূরে দূরে থাকা যাবে। আহানের বিষয়টা তাকে ভাবাচ্ছে। বাড়ি গিয়ে কিছু একটা করতে হবে। নীলার মনটা আজ বেশ খারাপ। ছায়া চলে যাবে এতগুলো দিনের জন্য। নীলা একা একা এখানে থাকবে না, তারও বাসায় যেতে হবে। ছায়া একা সব সামলাতে পারবে তো? নীলা এগিয়ে এসে ছায়ার সাথে তার ব্যাগ গোছাতে সাহায্য করছে, গোমরা মুখ করে। ছায়া লক্ষ্য করলো নীলার মুখটা কালো হয়ে আছে। ছায়া নীলাকে টেনে নিয়ে তার পাশে বসালো। মন খারাপ কেন? আমি কি আজীবনের জন্য চলে যাচ্ছি? নীলা প্রত্যুত্তর করলো না। সে একদমই কথা বলবে না ছায়ার সাথে। কথা বলবি না? নীলা এবারও চুপ। ছায়া এবার উচ্চস্বরে বলে উঠল, তেলাপোকা, 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 তেলাপোকা। এই নীলা, তোর জামার ওইখানে। নীলা তেলাপোকার নাম শুনে না দেখেই দিল এক চিৎকার। ও মাগো, বাবা গো, তেলাপোকা কোথায়? এই সরা সরা, আমি মরে যাব। ছায়া বেশ জোরেই হেসে দেয়। নীলা তাজ্জব বনে যায়। সব বুঝতে পারে তাকে এতক্ষণ এই মেয়ে বোকা বানাচ্ছিল, আর সে সুন্দর করে বোকা হচ্ছিল। নীলা এইবার ভ্রুকুটি করে তাকালো ছায়ার পানে। ছায়া দাঁত দেখিয়ে হাসলো। নীলা এই ভেবেই প্রশান্তি পেল, যাক মেয়েটা হাসছে এইটাই বেশি। সে আর মন খারাপ করবে না। হয়েছে বুঝেছি। যাচ্ছিস, যা ঘুরে আয়, কল দিবি বেশি বেশি। তোর বিয়ে দিয়ে দিলে কিভাবে থাকবি আমাকে ছাড়া রে মিনু? নীলা মুখটা ফুলিয়ে ফেললো। যাক বাবা, তার বিয়ে অব্দি চলে গেল এই মেয়ে। তোর ভাসুর অথবা দেবরকে পটিয়ে নেব, নইলে তোর সতীন হয়ে যাব। তোর এত ভাবতে হবে না। ছায়া মাথায় হাত দিয়ে বসে আছে। নীলা তার সতীন হতেও রাজি। ছায়া নিজের ফোনটা অফ রাখলো। আজ রাতটা নীলার সাথে গল্প করে কাটাবে। মনটা কেমন জানি অস্থির অস্থির লাগছে। খারাপ কিছু হবে না তো? রিয়াটা কেমন আছে কে জানে, অনেকদিন কথা হয় না। আর তার এত ভালো বান্ধবী, অথচ একটা ঘটনা সব পাল্টে দিল। এইবার ছায়া এর শেষ দেখতে চায়। তাকে সব খুঁজে বের করতে হবে। ছায়া সকাল 8টার দিকে রওনা দিল আশুগঞ্জের উদ্দেশ্যে। ট্রেনে যাবে, আগে কমলাপুর স্টেশন যেতে হবে। সে ব্যাগ হাতে নিয়ে বাইরে বের হলো। নীলা তাকে জড়িয়ে ধরল। সাবধানে যাবি ছায়ু, ফোন দিস পৌঁছে। ছায়া মাথা নাড়ল আর একটা সুন্দর নির্মল হাসি উপহার দিল। তাকে মেয়েটা কত ভালোবাসে সেও নীলাকে বলল, আমি সাবধানে যাব, চিন্তা করিস না। তুইও সাবধানে যাবি, তুইও সাবধানে বাড়ি যাবি। আমাকে কল দিয়ে জানাবি, আমি অপেক্ষা করব। তুই বান্ধবী যেন আত্মার টান। ছায়াকে বিদায় দিয়ে নীলা নিজের বাসায় যাবে। ছায়া একটা সিএনজি ডেকে ওইটায় বসলো। সিএনজিতে বসে তার চোখে ঘুম ঘুম ভাব চলে এলো। কাল রাতে ঘুমায়নি। নীলার সাথে কথা বলতে বলতে আর সবকিছু গোছাতেই ভোর হয়ে গিয়েছিল। আবহাওয়াটা আজ বেশি ভালো না, মনে হচ্ছে বৃষ্টি হবে। বাইরে শো শো করে হাওয়া বইছে। গাছের শুকনো পাতাগুলো উড়িয়ে যাচ্ছে বহুদূর। এটা যেমন বাতাস আর পাতার মজার খেলা। দেখি তো আমাকে কত দূরে নিয়ে গিয়ে ফেলতে পারো পাতা। বুঝি বাতাসকে এইভাবে বলছে। বাতাস নিজের দাপট পাতাকে দেখিয়ে বলবে, হতচ্ছাড়া বাদর, আমার ক্ষমতা তাহলে এই দেখো। এইটা বলে দাপটের সাথে পাতাগুলোকে অজানা উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে যায়। পাতাগুলি খিলখিল করে হেসে যাবে। মেঘগুলো ওদের খেলা দেখে হিংসে করবে। আমাকে রেখে কেমন করে খেলছে গো, আমাকে একটু খেলায় নাও না। মেঘ সাথে সাথেই অশ্রু হয়ে ঝরে পড়বে। ছায়া তন্দ্রা ভাঙে। বাইরের গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সে ভাড়া মিটিয়ে দিয়ে দৌড়ে স্টেশনে গিয়ে ছাউনির নিচে আশ্রয় নিল। তার জামা কিঞ্চিত ভিজে গিয়েছে। আশেপাশে মানুষের কলরব। ট্রেন আসতে আরো 15 মিনিট বাকি। এতক্ষণ তাকে অপেক্ষা করতে হবে। সে আগে গিয়ে টিকিট কেটে নিয়ে আসলো। ভাগ্যিস সিট পেয়েছে, নয়তো দাঁড়িয়ে যেতে হতো। টিকিট কেটে এসে বেঞ্চে বসে তার চোখ গেল একটা কপতির দিকে। হয়তো সদ্য বিয়ে হয়েছে। ছেলেটা মেয়েটার শাড়ি কুচি ঠিক করে দিচ্ছিল আদুরে হাতে। মেয়েটার মুখে তৃপ্তির হাসি। ছেলেটা শাড়ির কুচি ঠিক করেই মেয়েটার পাশে বসলো।
মেয়েটাকে নিজের বাহুমণ্ডলে আবদ্ধ করল। বাইরে বোধহয় তুফান আসবে। মেয়েটার চোখে মুখে হালকা ভয় দেখা যাচ্ছে। ছেলেটা মেয়েটাকে অভয় দিচ্ছে, হয়তো বলছে, ভয় কিসের মেয়ে, আমি আছি না। ছায়া তাকিয়ে থাকলো সেদিকে নির্নিমেষ। সেই দৃশ্যতে হয়তো ছিল পেয়ে হারানো যন্ত্রণা।